স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে সাথে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শুধু শান্তি চুক্তির বাস্তবায়ন নয়, পার্বত্য জেলাগুলোতে উন্নয়নের ব্যাপক কর্মসূচি বদলে দিয়েছে এখানকার মানুষের জীবনযাত্রা। শান্তি চুক্তির 24 বছরের মাথায় এ অঞ্চলের উন্নয়ন ব্যয় বেড়েছে প্রায় 23 গুণ। শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হওয়ার পাশাপাশি পাহাড়ের মানুষের কর্মসংস্থানের পরিধি বেড়েছে বহুগুণ। শাহালি জয় রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য দক্ষতা। 1997 সালের 2রা ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে বিশেষ একদিন। ওই দিন তৎকালীন সরকার এবং সরকার প্রধানের ঐকান্তিক চেষ্টায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পথ ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসেন জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরা। শুরু হয় শান্তি চুক্তির বাস্তবায়ন। গত 23 বছরের এই চুক্তির 48টি ধারা বাস্তবায়ন হয়েছে পূর্ণাঙ্গভাবে, 15টির আংশিক বাস্তবায়ন এবং বাকি 9টি বাস্তবায়নের কার্যক্রম চলমান। এর পাশাপাশি যে বিষয়টি 3 পার্বত্য জেলার জনগণের জীবনে পরিবর্তন এনেছে তা হলো ব্যাপক উন্নয়ন কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য একটা সুন্দর পরিবেশ দিই। আমি সবাইকে আহ্বান করাবো। গত 23 বছরে এখানকার উন্নয়ন বরাদ্দ মাত্র 45 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 1200 কোটি টাকা। দুর্গম পাহাড়ে নির্মাণ হয়েছে প্রায় 1,500 কিলোমিটারের পাকা সড়ক। উদ্বোধনের অপেক্ষায় আছে পাহাড়ি জনগোষ্ঠীর স্বপ্নের চেঙ্গি সেতু। আগামী বছর চালু হবে 317 কিলোমিটার সীমান্ত সড়ক। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনি। গত 2 যুগে 500-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হওয়ায় শিক্ষার হার 2% থেকে বেড়ে হয়েছে 45%। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা এখন শিক্ষা নেয় নিজ মাতৃভাষায়। দুর্গম পাহাড়ে এখন সোলারের মাধ্যমে জ্বলছে আলো। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া ইন্টারনেট সেবায় পাহাড়ি জনগোষ্ঠী নির্জন প্রান্তে বসেই যুক্ত হচ্ছেন সারা পৃথিবীর সঙ্গে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে দীর্ঘ 23 বছরও পাহাড়ের পরিপূর্ণ শান্তি না ফেরার কারণ হিসেবে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়াকে দুষছেন জনসংহতি সমিতির নেতারা। তাদের অভিযোগ, চুক্তির আংশিক বাস্তবায়ন করেছে সরকার, যদিও সরকার বলছে পাহাড়ের শান্তি ফেরাতে তারা বদ্ধপরিকর। কবির হোসেন সিদ্দিকের প্রতিবেদন, জানাচ্ছেন হাসান কামরুল। পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1997 সালের 2রা ডিসেম্বর পাহাড়ের সশস্ত্র বাহিনীর সঙ্গে শান্তি চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। স্বাক্ষরের পর থেকেই বাঙালিদের বিভিন্ন সংগঠন এই চুক্তিকে কালো চুক্তি বলে বিরোধিতা করে আসছে এবং এর সংশোধন করে পাহাড়ে বসবাসরত পাহাড়ি বাঙালিদের সম অধিকার নিশ্চিত করার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদে আমি ভোট দিতে পারি, কিন্তু আমি প্রার্থী হতে পারি না। এটা সংবিধানের চরম লঙ্ঘন। আমরা পার্বত্য নাগরিক পরিষদ এবং বাঙালি ছাত্র পরিষদ এর তীব্র নিন্দা জানাই। শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব আছে অভিযোগ করে দ্রুত এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চেয়েছেন জনসংহতি সমিতির নেতারা। ভূমি ব্যবস্থাপনা বিষয়টা জেলা পরিষদের হাতে হস্তান্তর করেন, এটা হস্তান্তরিত হওয়া দরকার এবং ভূমি বিরোধ নিষ্পত্তিও তার পাশাপাশি হওয়া দরকার। এই জন্য ভূমি কমিশনকে কার্যকর করতে হবে। যদিও সরকারের দাবি চুক্তি বাস্তবায়নের ফলেই পাহাড়ে ফিরেছে শান্তির সুবাতাস। আমরা যারা শান্তির পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের যে পদক্ষেপগুলো আছে, যে চুক্তিগুলি করেছি, সেগুলি বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাবো। আমি সেটাই আমন্ত্রণ সবাইকে। এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন 23 বছরে পাহাড়ে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা না হলেও উন্নয়ন হয়েছে ব্যাপক। স্থানীয়দের ধারণা, পাহাড়ে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে হলে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, বন্ধ করতে হবে চাঁদাবাজি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকার পাহাড় বেড়ে চলেছে। এছাড়া অর্থ পাচারের নতুন গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া। পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 65,000 কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হচ্ছে, যা দিয়ে প্রতি বছর 2টি পদ্মা সেতু বানানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন জিরো টলারেন্স নীতি শুধু কাগজে বাঘ হয়ে আছে, সাথে আছে কর্তৃপক্ষের গাফিলতি আর সীমাহীন দুর্নীতি।
বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। সুইচ ন্যাশনাল ব্যাংক অর্থ পাচার প্রসঙ্গে এই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশে বহুল উচ্চারিত। 2019 সালের ডিসেম্বরের হিসেবে এই ব্যাংকে বাংলাদেশিদের রক্ষিত টাকার পরিমাণ 5,427 কোটি টাকা। পরিসংখ্যান বলছে বাংলাদেশিদের আগ্রহ এখন সুইস ব্যাংক থেকে সরে যাচ্ছে অন্যান্য দেশে। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে অর্থ পাচারের নতুন গন্তব্য এখন সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI হিসেবে বাংলাদেশ থেকে গেল 7 বছরে 4,50,000 কোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ প্রতি বছর পাচার হয় প্রায় 65,000 কোটি টাকা, যে টাকা দিয়ে 2টি পদ্মা সেতু বানানো সম্ভব। কি প্রক্রিয়ায় কত অর্থ পাচার করছেন ও সেখানে কিভাবে বিনিয়োগ করছেন সমস্ত তথ্য কিন্তু সরকার যদি চায় তাহলে সেই দেশগুলোর কর্তৃপক্ষ আমাদেরকে দিতে বাধ্য। এটি হচ্ছে না বলেই কিন্তু আমরা মনে করছি যে এটা অবারিতভাবে চলছে, উৎসাহিত হচ্ছে এবং যারা 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 পাচার করছেন তারা সুরক্ষিত হচ্ছে, থেকে যাচ্ছেন। কি করে সম্ভব যে দিনের পর দিন একজন টাকা কোনো না কোনো ভাবে পাঠিয়ে যাচ্ছে এবং আমরা কোনো খবর রাখছি না, খবর পাচ্ছি না? এটা তো হতে পারে। অসৎ উপায় অর্জন করার মুহূর্তেই তাদেরকে ধরার কথা ছিল। সেখানে আমাদের যে মনিটরিং এজেন্সি গুলো আছে, এইখানে যদি মনিটরিংটা আরো শক্ত করা যায় তাহলে হয়তো এত সহজে নেওয়া যায় না। পাচার চক্রে দেশি বিদেশি 2টি পক্ষ আছে, যারা ট্যাক্স হেভেন খ্যাত লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা কিংবা বারমুডার মতো দ্বীপরাষ্ট্রেও টাকা পাচার করছে। কিভাবে এই পাচারের গতি রোধ করা সম্ভব? টাকা কি ফিরিয়ে আনার উপায় আছে? বাংলাদেশের মানুষের কষ্টে অর্জিত এই টাকাগুলো বিদেশে যদি না যেত, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন আরো দ্রুত ত্বরান্বিত হতো, এতে কোনো সন্দেহ। সেই জন্যই তো এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের শেখ হাসিনা প্রশাসন জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। কোন দেশে প্রধানমন্ত্রী একা এই ধরনের অঙ্গীকারকে বাস্তবায়ন করা সম্ভব নয়। যাদের হাতে এটি বাস্তবায়নের দায়িত্ব, সত্যিকার অর্থে কোনো উদ্যোগী আমরা দেখতে পাই না। শূন্য সহনশীলতা, কাগজে বাঘ হিসাবে থেকে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই 3 পক্ষের সব পর্যায়ে সত্যিকার অর্থে তৎপর হলে অর্থ পাচারের গতি রোধ করা সম্ভব বলছেন বিশ্লেষকরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে প্রায় 5 গুণ বেড়েছে আইসিইউ বেডের সংখ্যা। তবে সংখ্যার হিসেবে মাত্র 566টি। স্বাস্থ্য দপ্তর পর্যায়ক্রমে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর কথা বললেও কোভিড জাতীয় কমিটির সদস্যরা দিচ্ছেন দক্ষ জনবল বৃদ্ধির পরামর্শ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে মাস্ক, পিপিই সহ নানা বিষয় নিয়ে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয় হাসপাতালগুলোর আইসিইউ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের এপ্রিল ও নভেম্বর মাসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিলে ঢাকা মহানগরের আইসিইউ ছিল 11টি, চট্টগ্রামে 10টি ও সারা দেশে মোট আইসিইউ ছিল মাত্র 148টি। নভেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা দাঁড়ায় ঢাকায় 316টি, চট্টগ্রামে 39টি ও সারা দেশে মোট 566টি। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারা দেশেই শুধুমাত্র আইসিইউ রয়েছে 211টি। অর্থাৎ এপ্রিলের চেয়ে আইসিইউ সংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা পর্যাপ্ত নয়। এই অবস্থা আমরা চিকিৎসার সামগ্রী, অক্সিজেন, আইসিইউ বেড সহ সর্বত্রই দেখতে পাচ্ছি। করোনা রোগীর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অথবা অক্সিজেন কনসেন্ট্রেটর, এগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে নাই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে উপজেলা পর্যায়ে আইসিইউ প্রস্তুত করার কাজ অব্যাহত রয়েছে। ব্যাপারটা হয়েছে কি, দ্বিতীয় ডোজ যদি শুরু হয়ে যায়, আমরা আইসিইউ বেড বাড়াতে চেষ্টা করতেছি। আইসিইউ যেটা আইসিইউ বেড রাতারাতি বের করে বাড়ানো যাবে না, আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে আমরা বাড়াইতে পারি। কোভিড জাতীয় কমিটির সদস্য ডক্টর আজিজ বলছেন, আইসিইউ প্রস্তুতকরণের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করাটাও বড় চ্যালেঞ্জ। সঠিক জনবল না হলে আইসিইউ সার্ভিস দেওয়া সম্ভব নয়। সরকার সেই দিকে দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা এগুচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঠান্ডায় বাড়ছে শিশুদের রোগ। অনেক অভিভাবক শিশুর ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় করছেন। কয়েকদিন ধরেই এমন পরিস্থিতি। এদিকে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে দ্বিগুণের চেয়েও বেশি শিশু করোনা শনাক্ত। ঢাকা শিশু হাসপাতালে
অক্টোবরে 43 শিশু করোনা শনাক্ত ছিল, কিন্তু নভেম্বরে তা বেড়ে হয়েছে 98। এ অবস্থায় অভিভাবকদের অধিক সচেতনতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। শীতের শুরুতেই শিশুদের শীতজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে জ্বর, নিউমোনিয়া, অ্যাজমা, ডায়রিয়া সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় ঢাকা শিশু হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ঢাকা শিশু হাসপাতালে অন্য সময় প্রতিদিন রোগী আসতো 1 থেকে 200, গেল 2 সপ্তাহে সেই সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। 2-3 দিন আগে থেকেই ঠান্ডা, তারপরে গতকালকা থেকে আবার এই জ্বর। 10-12 দিন থেকে আমার বাচ্চার জ্বর, তো অ্যান্টিবায়োটিক দিয়েছি 10 দিনের, এখন জ্বরটা কমে নাই, কালকেও ছিল 101। ঋতু পরিবর্তনের সময় শিশুদের প্রতি অধিক যত্ন নিতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার নির্দেশনাও দিচ্ছেন। এইসব বাচ্চাদের ক্ষেত্রে শীতের জন্য কিছু এক্সট্রা কেয়ার মাকে নিতে হবে। তাকে গরম রাখা, তার স্কিন ত্বকের যত্ন নেওয়া, তার খাবারটা যাতে একটু গরম হয়, কুসুম গরম। ব্রেস্ট ফিডিংটা অবশ্যই এনকারেজ করা। অন্যদিকে দেশে অব্যাহতভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। শুরুর দিকে শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ কম মনে করা হলেও শিশু হাসপাতালের গ্যালপ কিছুদিনের তথ্য বলছে শিশুদের মধ্যেও করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখযোগ্য পরিমাণে। ঢাকা শিশু হাসপাতালে দেয়া তথ্য বলছে জুলাই মাসে 38 শিশু করোনা শনাক্ত হয়েছিল। অক্টোবরে তা কিছুটা বাড়ে, কিন্তু নভেম্বরে এসে হঠাৎ করোনা শনাক্ত শিশুর সংখ্যা বেড়ে হয় 98। আর 2 মাসের হিসেব বলছে অক্টোবরের প্রথম সপ্তাহে শিশু হাসপাতালের করোনা আক্রান্ত রোগী ছিল 10, নভেম্বরের প্রথম সপ্তাহে হয় 1.5 গুণের বেশি, আর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে চেয়ে নভেম্বরে 4 গুণেরও বেশি। তৃতীয় সপ্তাহের হিসেব আরো উদ্বেগের, শনাক্ত বেড়েছে কয়েক গুণ। আমরা জানি স্কুল বন্ধ এবং বাচ্চারা বাইরেও যাচ্ছে না, কাজেই তারা অ্যাডাল্ট যারা বাইরে যায় তাদের থেকে সংক্রামিত হচ্ছে। আপনি যদি হাই রিস্ক হন, যে আপনি যদি অফিসে যান, আপনি যদি বাজারে যান, আপনি যদি আপনার ব্যবসা ক্ষেত্রে যান, সেই সব ক্ষেত্রে আপনি একটু আপনার বাচ্চাদের থেকে সেপারেটেড থাকেন। ঢাকা শিশু হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা 20 জন, যেখানে নভেম্বরেই মারা গেছে 6 জন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ঢাকার বাইরে শীতের তীব্রতা আরো বেশি। তাপমাত্রা কমে যাওয়ায় ছোট বড় সবাই আক্রান্ত হচ্ছেন নানা রোগে। হাসপাতালগুলো বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও। আব্দুস সামাদ সায়েম ও রিপন হোসেনকে সাথে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। শীতের তীব্রতার সাথে সাথে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বয়স্করা ভুগছেন শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগে। হাসপাতালের ওয়ার্ডগুলোতে এখন রোগীর গাদাগাদি। বাচ্চার সর্দি, কাশি, জ্বর, ডাক্তার দেখাচ্ছিলাম এমনিতে, পরে কম হয়েছে, আবার জায়গায় চলে যায়। নার্সেরা তো দেখছে তেমন একটা বেশি একটা খেয়াল করছে না, এসে বসে রয়েছে। কয়েকদিন ধরে শীতের প্রকোপ বাড়ায় শিশুরা খুব সহজেই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্ট, ডায়রিয়ার প্রবণতা বেড়েছে আগের তুলনায়। গত 1 মাসে হাসপাতালগুলোতে রোগী ভর্তির হারও বেড়েছে কয়েক গুণ। অনেক বেশি পরিমাণে বাচ্চাদের ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা নিয়ে আমাদের কাছে রোগী বেশি আসছে। পাশাপাশি করোনার দ্বিতীয় সংক্রমণ, দ্বিতীয় ঢেউটাও এখন চলছে। এই জন্য বাচ্চাদেরকে গরম রাখতে হবে। তুলনামূলকভাবে গত 2 মাসের মধ্যে এখন এই মাসে এই সংখ্যাটা, আমাদের ভর্তির রেটটা খুব বেশি। একদিকে করোনা, অন্যদিকে শীত। শিশু ও বয়স্করা নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি গত কয়েকদিনে বেড়েছে করোনার হারও। করোনা রোগীর যে পরীক্ষার রেজাল্ট, সেটা কিন্তু সারা বাংলাদেশের তুলনায় রাজশাহীতে একটু বেশি। আজকে প্রায় 19.19% আমাদের রাজশাহী ল্যাবে এবং রাজশাহী হাসপাতাল ল্যাবেও। সুতরাং সার্বিকভাবে বললে শীতকালীন যে রোগ সেটাও বেড়েছে, পাশাপাশি করোনা রোগীর সংখ্যাও আমাদের হাসপাতালে বেড়েছে। এই মৌসুমে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি সব বয়সী মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছেন চিকিৎসকরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনার ভ্যাকসিন নিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল মডার্না। মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটি শুধু 94% কার্যকরী নয়, অনেক রোগীর দেহে শতভাগ সফল হয়েছে। এমন চূড়ান্ত ফলাফল আসার পর মডার্না জানিয়েছে জরুরি ব্যবহারে অনুমোদন পেতে আপাতত ভ্যাকসিনের ছাড়পত্রের অপেক্ষা। বিশ্বে এই মুহূর্তে প্রস্তুতকারক কয়েকটি সংস্থার ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষের পথে। এই মাসেই মিলতে পারে কয়েকটি দেশে টিকার অনুমোদন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। 2020 সাল প্রায় শেষের পথে।
গোটা বছর ঘটনাবহুল থেকেছে করোনা ভাইরাস, তবে এবার কিছুটা হলেও বিশ্ব আশার আলো দেখছে বেশ কয়েকটি ভ্যাকসিনের অগ্রগতিতে। মডার্নার ভ্যাকসিনে শুধু রোগ নির্মূলের ক্ষেত্রে 94.1% কার্যকারিতাই দেখা যায়নি, সেই সাথে অনেক ক্ষেত্রে শতভাগ সফলও হয়েছে। মডার্না জানিয়েছে তাদের ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে তাদের কাছে যোগ্যতা ও প্রমাণ রয়েছে, ফলে আপাতত ভ্যাকসিনের ছাড়পত্রের অপেক্ষায় অনুমোদন যুদ্ধে মডার্না। বিশ্বে এ মুহূর্তে যে কয়টি বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা রয়েছে তাদের মধ্যে মডার্না ছাড়াও রয়েছে ফাইজার ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা। অন্যদিকে রাশিয়ার স্পুটনিক রয়েছে ভ্যাকসিন প্রস্তুতির দৌড়েও। ডিসেম্বরে ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়ে দিতে পারে যুক্তরাজ্য, এমনটি জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আমাদের কাছে খুব আশাবাদী হওয়ার কারণ ভ্যাকসিনগুলোর সত্যিই কার্যকারিতা রয়েছে। বিশ্ব এবং মানুষকে অবশেষে 1 বছর পরে স্বস্তি দেওয়ার সময় এসেছে। প্রথম সারির ভ্যাকসিন কোম্পানিগুলো এরই মধ্যে তাদের তৈরি ভ্যাকসিনগুলোর সম্ভাব্য অনুমোদনের সময় এবং দাম নির্ধারণ করে ফেলেছে। সেই সাথে তাদের ভ্যাকসিনগুলো ভাইরাস প্রতিরোধে কি পরিমাণ ডোজ প্রয়োজন সে বিষয়েও নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে ভাইরাস নির্মূলে সম্ভবত একটা দীর্ঘ লড়াইয়ের প্রথম ধাপ সম্পন্ন করতে যাচ্ছে গোটা বিশ্ব। মাসুদ রানা, নিউজ 24। এবারে গৌরবের ডিসেম্বর প্রসঙ্গ। যশোর বেনাপোল শিকারপুর এলাকায় অগণিত যুদ্ধ সংগঠিত হয় তৌফিক ইলাহীর নেতৃত্বে। তিনি ছিলেন 8 নম্বর সেক্টরের সাব কমান্ডার। যুদ্ধের শুরুতে তিনি ভারতকে 2টি গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছিলেন, শুরু করেছিলেন যুদ্ধের প্রস্তুতিও। মুজিবনগর সরকার গঠনের আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। শুকুর নামিরের প্রতিবেদন। যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণই জীবনের মোড় এবং বিশ্বাসকে পরিবর্তন করে দেয় তাঁর। এরপর বাঙালিদের জয় বাংলা স্লোগানের সাথে একাত্মতা স্বীকার করেন তিনি। কথাগুলো বলছিলেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তৌফিক ইলাহী চৌধুরী। আমরা কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা হয় আমাদের পক্ষে প্রাদেশিক এবং তাও প্রাদেশিক সরকার না, একটা রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ মানা ও কত বড় গর্হিত কাজ। কিন্তু বঙ্গবন্ধু সে সাহস দিয়েছিলেন যে ছাত্ররা এসে আমার কাচারি বলি আমরা কোর্টকে, কাচারিতে এসে ফ্ল্যাগ উঠাই দিল, জয় বাংলা স্লোগান দিল। আমিও মনে মনে তার সাথে একাত্মতা স্বীকার করলাম। 25শে মার্চ 1971 পাকিস্তানি হানাদাররা ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। সেই খবর মেহেরপুর থেকে পান তৌফিক ইলাহী চৌধুরী। তখন তিনি মেহেরপুরের জেলা প্রশাসকের দায়িত্বে। সেদিনই জনগণের সাথে দেশ স্বাধীনের নেশায় প্রস্তুতি নেন যুদ্ধের। 26শে মার্চ 2টি চিঠি পাঠান ভারতে, যেখানে ছিল তার স্বাক্ষর ও সরকারি সিলমোহর। এই চিঠিটা এবং নদিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছেছিল। কর্নেল চক্রবর্তী বলে বিএসএফ এর একজন সেক্টর কর্নেল, তার কাছে পৌঁছেছিল। এই দিয়ে একটা যোগসূত্র প্রথম শুরু হলো। অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় তার দ্বিতীয় চিঠিটি। এরপর ভারত থেকে ডাক আসে তাঁর। বাংলাদেশের দূত মর্যাদা নিয়ে ভারতে যান তিনি, পান গার্ড অব অনার। 17 এপ্রিল 1971 মুজিবনগর সরকার গঠিত হয়। সেখানে সক্রিয় ভূমিকা পালন করেন তৌফিক ইলাহী চৌধুরী। যদিও তারা আমাদের মতো কর্মকর্তার এই বিদ্রোহ বা এই যুদ্ধকে ঠিক বুঝতে পারেননি যে এটা কেন এরা করতেছে, এটা তো একটা দেশের স্বাধীনতা সংগ্রাম আরো অনেক ব্যাপক। 8 নম্বর সেক্টরের শিকারপুর সাব সেক্টরের অধিনায়কের দায়িত্ব পালন করেন তৌফিক ইলাহী চৌধুরী। পরে বেনাপোল সাব সেক্টরের অধিনায়ক হন তিনি। 12 সেপ্টেম্বর 1971 তাঁর নেতৃত্বে ভারতের কাঁঠালবাগান ক্যাম্প থেকে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধারা এবং পটুয়াখালীতে পাকিস্তানি সেনাদের সাথে হয় তুমুল যুদ্ধ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। কুমিল্লা জেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে রসুলপুর রেল স্টেশন। 1971 সালে এই স্টেশন ছিল পাক হানাদার বাহিনীর অস্থায়ী ক্যাম্প। মুক্তিযুদ্ধের সময় পাক হায়নারা 5 শতাধিক নিরীহ নারী পুরুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে স্টেশনের অদূরে একটি টিলাতে মাটি চাপা দিয়ে রাখে। পরে এটিকে বধ্যভূমি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি রসুলপুর স্টেশন এলাকার এই বধ্যভূমি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন।
জি আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কুমিল্লায় পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হতে থাকে এবং আপনাকে জানিয়ে রাখি কুমিল্লা 8 ডিসেম্বর মুক্ত দিবস এবং আমি যে জায়গাটিতে এসেছি কুমিল্লা আদর্শ সদর উপজেলা রসুলপুর এলাকায় এসেছি। আমার পেছনে আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে এটি একটি বৌদ্ধভূমি, যেখানে 1971 সালে পাক হানাদার বাহিনীর হাতে এখানে অসংখ্য নিরীহ নারী পুরুষ এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয় এবং এই জায়গাতে মাটি চাপা দিয়ে রাখা হয়। তো আমি এখানে এসে যেটি দেখেছি যে আপনি জানেন এই মাসটি বিজয়ের মাস। এখানে যেই বৌদ্ধভূমিটিকে যে যত্ন এবং রাখার কথা ছিল সেটি আসলে তেমন একটু পরিষ্কার পরিচ্ছন্ন নেই এবং অবহেলিত অবস্থায় আমি দেখতে পাচ্ছি বৌদ্ধভূমিটি। তো আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখানে আমার পাশে আছেন যিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এই বৌদ্ধভূমির জায়গাটি যিনি চিহ্নিত করেছেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউল আহমেদ বাবুল। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি তো ইতিহাসের একজন সাক্ষী হিসেবে মুক্তিযোদ্ধা রয়েছেন, এই জায়গাটি অনেক অবহেলিত এবং এই জায়গার ইতিহাস সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। এটা আসলে তো সময় নেই, সংক্ষেপে আপনাকে বলতে হয়। আমাদের এই পাশে ছিল মতিনগর সাবসেক্টর। মতিনগর সাবসেক্টরের অধীন এখানে নিশ্চিন্তপুর একটি মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল। তো এখানকার মুক্তিযোদ্ধারা তারা প্রায় দেখে যে পাকিস্তান আর্মি ফাইটিং পেট্রোলে বের হয়, তখন ওরা খবর পেয়ে নিশ্চিত হলো যে অমুক তারিখে পাকিস্তান আর্মিরা এখানে ফাইটিং পেট্রোলে আসবে। ফাইটিং পেট্রোলে যখন আসবে তখন এইখানকার মুক্তিযোদ্ধারা একটা ডেলিভারি অ্যাম্বুশের চিন্তা ভাবনা করলো এবং তারা আগের থেকে তৈরি হলো এ পাশে যে পাকিস্তান আর্মি আসলে অতিরিক্ত ওদের উপর হামলা করবে। ঠিক সেই অনুযায়ী যখন পাকিস্তান আর্মি ওদের টার্গেটে আসলো, ওরা তখন ফায়ার ওপেন করলো। তুমুল যুদ্ধ শুরু হলো দুই পক্ষে। এখানে পাকিস্তান হানাদার বাহিনী এবং মুক্তিযুদ্ধের ভেতর তুমুল যুদ্ধ। এই যুদ্ধে আমাদের 2 জন শহীদ হয় এবং ওদেরও 5-7 জন নিহত হয়। আমরা আমাদের যে মুক্তিযোদ্ধারা অ্যাটাক করে পরে রিট্রিট করলো আমাদের গেরিলা যুদ্ধের নিয়ম অনুযায়ী। রিট্রিট করার পরে পাকিস্তান আর্মি তাদের আরও সৈন্য এনে এই এলাকায় নির্বিচারভাবে মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ, নারী, ছাত্র সবাইকে হত্যা করে এখানে এসে মাটি চাপা দেয়। আমরা এটা চিহ্নিতকরণ করি 1996 সনে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তখন উনি এগুলি চিহ্নিত করার জন্য আমাদের তদন্তীন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট হারুন রশিদ বীর প্রতীককে নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশ অনুযায়ী আমরা আর্মির সহযোগিতায় কুমিল্লা যতগুলি বৌদ্ধভূমি আছে চিহ্নিতকরণ করি, এটাও চিহ্নিতকরণ করেছিলাম। এটা অবহেলিত যেহেতু আমরা এটার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 80 লক্ষ টাকা বরাদ্দ করেছে। অচিরেই এটা টেন্ডার হবে এবং খুব সুন্দর একটা বৌদ্ধভূমি আমরা ইনশাল্লাহ নির্মাণ করব। ধন্যবাদ। নতুনভাবে সংস্কার করার কোনো পরিকল্পনা আছে কিনা? সংস্কার না, এটা আমরা ভেঙে ফেলবো, ভেঙে নতুনভাবে করব আমরা। সেই আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্ল্যান অনুযায়ী ওনারা যেভাবে প্ল্যান পাঠিয়েছেন ওইভাবে আমরা করব। এটার জন্য 80 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে। আকাশ, আপনি শুনছিলেন যে মুক্তিযোদ্ধা শফিউল আহমেদ বাবুল তিনি জানাচ্ছিলেন এই বৌদ্ধভূমির বিভিন্ন তথ্যের বিষয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জীবন। প্রায় 1 বছর ধরে ব্যবসা বন্ধ থাকায় চরম কষ্টে দিন কাটছে যশোরের ফুল চাষিদের। করোনার থাবায় বছরের সবগুলো বিশেষ দিনের তাদের ব্যবসা ছিল শূন্যের কোটায়। তবে পরিস্থিতি কিছুটা বদলেছে, তাই সামনের বিজয় দিবস, ইংরেজি নববর্ষ সহ বেশ কিছু দিনকে সামনে রেখে আশার আলো দেখছে যশোরের ফুল চাষিরা। যদিও চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের পর করোনা ভাইরাসের প্রভাবে প্রায় 8 মাস ধরে ফুলের বাজারে ধস। মারাত্মক ক্ষতির মুখে আছেন যশোরের গদখালির ফুল চাষিরা। ভয়াবহ এই ক্ষতির মধ্যেও তাদের সামনে আশার আলো দেখাচ্ছে ইংরেজি নববর্ষ সহ সামনের কয়েকটি বিশেষ দিন।
ক্ষতি পুষিয়ে নিতে তাই নানা পরিকল্পনা সাজাচ্ছেন ফুল বিক্রেতারা, কিন্তু চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ। সামনের ইংরেজি নববর্ষে ফুলের বাজার কেমন হবে তাই নিয়ে দুশ্চিন্তার ভাঁজ এখন চাষিদের কপালে। নববর্ষ উপলক্ষে বা ভালোবাসা দিবস উপলক্ষে যে ফুলগুলো আমরা পাবো, বিক্রি করব, তার জন্য যে ফুলগুলো চাষ করতে আমরা চাষ শুরু করেছি। জানুয়ারি উপলক্ষে যে ফুলের চাষ করছি আমরা, এতে করে আমরা জানুয়ারির ফুলের লাভজনক পাবো কিনা এটা আমরা চিন্তিত। আমাদের যে পার্টিগুলো আসে সেই পার্টিগুলো আসবে কিনা, করোনার কারণে আটকে যাবে কিনা, এটা নিয়ে আমরা খুব চিন্তিত। দীর্ঘস্থায়ী সংকটের কারণে অনেকেই পুঁজি হারিয়ে পথে বসেছেন। এই অবস্থায় সরকারি সহযোগিতা চান তারা। গভর্নমেন্ট তো আমাদের কিছু সাহায্য করতেছে না, খুব একটা চিন্তার মধ্যে আছে। ফুল টুল লাগাই লক্ষ লক্ষ টাকার ফুল লাগাইছে, এখন যদি বেচাকেনা না হয় তাহলে খুব একটা চরমে বিপদের ভেতরে পড়া যাবে। মারাত্মক ক্ষতির মুখে পড়লেও ফুল চাষিদের সরকারি কোনো প্রণোদনার আওতায় আনা হয়নি বলে জানালেন ফ্লাওয়ার সোসাইটির এই নেতা। বিগত দিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে অপূরণীয়, সেই ক্ষয়ক্ষতি আগামী বিজয় দিবস 1 জানুয়ারি এবং বসন্ত এবং ভালোবাসা দিবস 21 ফেব্রুয়ারি যে অনুষ্ঠানগুলো আছে, সেই অনুষ্ঠানগুলোই আমাদের যে বাজার, সেই বাজারে ফুল বিক্রি করে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। যশোর জেলায় প্রায় 6000 কৃষক 1500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফুল চাষিদের অবস্থা জানাতে যশোর ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন নাজমুল হুদা। শুরুতে ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের গদখালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, করোনার কারণে প্রায় 1 বছর ধরে তো ব্যবসা নেই ফুল চাষিদের, সামনের বিশেষ দিন নিয়ে কতটা আশাবাদী ফুল ব্যবসায়ীরা? কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। যে প্রতিবেদনটি দেখছিলেন সেই একই অবস্থা এখনও কিন্তু বিরাজ করছে। যে রাজধানী বলা হয় গদখালিকে, সেই গদখালি ফুলের বাজারে কিন্তু ফুল সরবরাহ কম রয়েছে। তো আমার সাথে একজন কৃষক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, কি অবস্থা এবছর ব্যবসা বাণিজ্যর? এবার বছর করোনা আমপান ঝড়ে আমাদের ফুল সেক্টরে অনেক ক্ষতি হয়েছে। সামনে যে করোনা দ্বিতীয় ধাপ আসছে, যদি স্বাস্থ্যবিধি মেনে আমাদের প্রত্যেকটা দোকানপাট যদি খোলা থাকে তাহলে আমাদের ফুল সেক্টরটা বেঁচে থাকবে। আর যদি দোকানপাট যদি সন্ধ্যার পরে বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের ফুল সেক্টরে অনেকটা ঘাটতি লস আসবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে ফুল চাষের যে ঘাটতি, সেই ঘাটতির কথা বলছেন তারা, এবং করোনা যে দ্বিতীয় ধাপ আসে, এই ধাপে যদি আসে তাহলে কিন্তু তারা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আমাদের জানিয়েছেন। এবং আমি একটু বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি রয়েছে আমার সাথে, এম এ রহিম, আপনার সাথে কাছে একটু জানতে চাই, করোনা তো দ্বিতীয় ঢেউ আসতে শুরু করছে। প্রথম দিকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, তারা সেই ক্ষতিপূরণ কিংবা কোনো সরকারি সহযোগিতা পেয়েছে কি, এবং সামনে যে দ্বিতীয় ঢেউ আসছে, ঢেউয়ে আপনারা কতটুকু প্রস্তুত এবং কি আশঙ্কা করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের করোনা এবং ঘূর্ণিঝড় আমপানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে অপূরণীয়, কিন্তু এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য বর্তমান সারা বাংলাদেশের ফুলের রাজ্য হিসেবে খ্যাত এই গদখালি পানিসারা অঞ্চল সহ সারা বাংলাদেশে আমরা কৃষকরা ব্যস্ত ফুল পরিচর্যা এবং ফুল রোপণের মধ্য দিয়ে আমরা এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য চেষ্টা করছি। এর মধ্যে আমরা যেটা শুনছি, দ্বিতীয় ধাপ করোনা সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে আবারও এই ফ্লাওয়ার সেক্টর একটা চরম ক্ষতির মধ্যে পড়বে। তা আমরা আশা করছি যদি এই দ্বিতীয় ধাপের করোনা পরিস্থিতি আমাদেরকে ধাক্কা দিতে না পারে তাহলে আমাদের বিগত দিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাই সেটা আমরা পুষিয়ে উঠতে পারবো বলে। ধন্যবাদ আপনাকে। যদি করোনা দ্বিতীয় ঢেউ আসে পুষিয়ে ওঠার কথা বলছেন, তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। সাভারের বিরুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, প্রায় 1 বছর পর সামনের বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ নিয়ে আশাবাদী হয়ে উঠছেন ফুল ব্যবসায়ীরা। আমরা প্রতিবেদনে দেখছিলাম, আপনি তো আছেন বিরুলিয়াতে, কি বলছেন ফুল ব্যবসায়ীরা, আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের বেরুলিয়ার ফুলের গ্রাম, যেটা আসলে গোলাপের গ্রাম বলা হয়, এবং গোলাপের গ্রামে কিন্তু এবার যে করোনার যে ভয়াবহতার কারণে গত 1
একটি বছর কিন্তু তারা ফুল ব্যবসায়ীরা ফুল ব্যবসা করতে পারেনি এবং যার কারণে এখানকার যে গোলাপ চাষিরা কিন্তু অনেক বিপদে পড়েছে এবং সেই গোলাপ চাষিরা কিন্তু তারা বলছে এবং তাদের যে অবস্থা দেখছেন যে এই মুহূর্তে আসলে গোলাপ চাষিরা তাদের গোলাপ ফুল চাষ করছে এবং সামনে যে দিবসগুলি রয়েছে সামনে কিন্তু যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং নতুন বছরকে ঘিরে, এছাড়াও কিন্তু 21শে ফেব্রুয়ারি, এই 5-6টি দিবস রয়েছে সামনে। সেই হিসেবে কিন্তু গোলাপ চাষিরা এখন গোলাপ চাষ করছে এবং সেখানে কিন্তু যে গোলাপ চাষ করছে সেই গোলাপের চাষে কিন্তু তাদের যে লস হয়েছে এবং তারা আসলে ঠিকমতো এই করোনার মধ্যে দ্বিতীয় ঢেউয়ে আসলে ব্যবসা করতে পারবে কিনা। আপনার সঙ্গে একটু কথা বলি, আপনারা কত বিঘা এবার চাষ করেছেন ফুল এবং কি সমস্যা হয়েছে এইবার করোনায়? আমার এখানে বাগান আছে 2 বিঘা। তো সমস্যা করোনার কারণে আর কি আপনার 4-5 মাস লকডাউনের কারণে ফুল বিক্রি করতে পারিনি। ফুল তখন কাইটা বাগানে পচছে, নষ্ট হয়েছে, কাইটা ফালাইছি। তো এখন এখন আমাদের সিজন হচ্ছে ডিসেম্বর থেকে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ফুলের সিজনটা। ফুল তেমন দাম না, চলতেছে না। এই লকডাউন আবার শুনতেছি সামনে নাকি লকডাউন করবে। লকডাউন হলে তো আমাদের কি মানে একবারে পথে মানুষের কাছে ঋণ টিন নিয়ে ব্যাংক থেকে তারপরে আপনার কিস্তি তুলে তারপরে বাগান টাগান আমরা বর্তমান পরিচালনা করতেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছে যে এখানকার যে বাজারগুলি আপনি দেখছেন যে এখন এই মুহূর্তে কিন্তু অনেক কম এবং যার ফলে আসলে মূলত এই অবস্থায় আসলে গোলাপ চাষিরা কিন্তু আসলে দেখছেন যে ফুল খেতে তারা রয়েছে এবং সেই চাষিরা কিন্তু এখন মূলত বিপদে রয়েছে এবং যার কারণে চাষিরা এইখানে আপনি দেখছেন যে তারা তাদের যে অবস্থান এখন দেখছেন এই মুহূর্তে যে অবস্থায় আসলে তাদের স্বাভাবিক অবস্থা কিন্তু তারা আসলে ফিরে পাচ্ছে না, যার ফলে আসলে এখানকার চাষিরা এখন বিপদে রয়েছে এই করোনার মধ্যে। আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা এবং রিপন যশোর থেকে, এবং নাজমুল হুদা যুক্ত ছিলেন সাভারের বিরুলিয়া থেকে, জানাচ্ছিলেন ফুল চাষিদের সর্বশেষ অবস্থা। এবারে খেলার খবর, চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাচ্ছি। বি গ্রুপে আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ আবে ম্যাচে শাখতার দোনেস্ক এর কাছে 2-0 গোলে হেরেছে জিদানের দল। এদিকে এ গ্রুপে অ্যাথলেটিকো বায়ার্ন বিগ ম্যাচটি শেষ হয়েছে 1-1 সমতায়। সি গ্রুপে পোর্তো ম্যান সিটির ম্যাচ 0-0 ড্র। তবে ডি গ্রুপে আয়াক্সের বিপক্ষে ঘরের মাঠে 1-0 গোলে জয় পেয়েছে লিভারপুল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ঘরের মাঠে অ্যাথলেটিকোর 4-4-2 চেনা ফরমেশনের বিপরীতে বায়ার্নের 4-2-3-1। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে বায়ার্ন, কিন্তু জয়বঞ্চিত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 26 মিনিটে বক্সের ভেতর ঢুকে জুয়াও ফ্লিক্সের কৌশলী গোলে অ্যাথলেটিকোর উদযাপন। প্রথমার্ধে লিড ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের 86 মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা। পেনাল্টি থেকে মুলারের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। ড্র করলেও 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ। পোর্তোর বিপক্ষে ম্যান সিটির আক্রমণাত্মক ফুটবল। পুরো ম্যাচের 64% বল নিজেদের অনুকূলে রেখেছে গার্দিওলার দল। মোট 5টি শট গোলবারে নিলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে রেখে আক্রমণাত্মক ফুটবল পোর্তোর। ফলাফল গোলশূন্য সমতায় ম্যাচ শেষ। এই ড্রয়ের ফলে 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে ম্যান সিটি। আয়াক্সের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি লিভারপুল। দুই দলের 4-3-3 ফরমেশনে বল পজিশনে কিছুটা এগিয়ে আয়াক্স। ক্লোপের দলের একমাত্র গোল ম্যাচের 58 মিনিটে বাঁ প্রান্ত দিয়ে উইলিয়ামসের লম্বা ক্রসে জোনসের গোল। এই জয়ে ডি গ্রুপ থেকে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। নিজেদের যেন চেনা রূপ খুঁজে ফিরছে রিয়াল মাদ্রিদ। শাখতারের বিপক্ষে 2-0 গোলে হেরে আরও একবার হোঁচট খেল জিদানের দল। প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেললেও জয় অধরা। ম্যাচের 57 মিনিটে বেনতিনহোর গোলে শাখতারের লিড। 82 মিনিটে সোলোমনের গোলে 2-0 ব্যবধানের লিড। ঘুরে আর দাঁড়াতেই পারেনি রিয়াল মাদ্রিদ। হেরে যাওয়ায় 7 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রেসে টিকে থাকাই এখন কঠিন হয়ে গেল জিদানের দলের। মাহফুজুল ইসলাম, নিউজ 24। সিনেমা হল আছে কিন্তু সিনেমা নেই। করোনা বাস্তবতায় দীর্ঘ 7 মাস পর প্রেক্ষাগৃহ খুললেও মিলেনি সিনেমার দেখা। এমন বাস্তবতায় হল টিকিয়ে রাখতে ভারতীয় সিনেমা আমদানির দাবি প্রদর্শক সমিতির নেতাদের। অপেক্ষা শুধু সরকারি অনুমতির।
কিন্তু সরকার অনুমতি দিলেই কি বলিউড সিনেমা প্রদর্শন করা যাবে? কতটা প্রস্তুত বাংলাদেশের প্রেক্ষাগৃহ? বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনায় দীর্ঘ বিরতির পর গেল 16ই অক্টোবর খোলে দেশের প্রায় অর্ধশতাধিক সিনেমা হল, কিন্তু মুক্তি পায়নি কোনো বড় বাজেটের সিনেমা। লোকসানের কথা মাথায় রেখে প্রযোজকরাও নারাজ নতুন সিনেমা মুক্তি দিতে, ফলে বন্ধের পথে প্রায় সব প্রেক্ষাগৃহ। লাখ লাখ টাকা। এই যখন বাস্তবতা, তখন হল বাঁচাতে প্রদর্শক সমিতির পক্ষ থেকে বছরে 10টি করে বলিউড সিনেমা আমদানির প্রস্তাব দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ে। বছরে অন্তত 20টা ছবিও আমরা পাই, তাহলে এই করোনাকালে এবং দেশের দুর্যোগ সময় এবং বিভিন্ন কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা প্রসারের জন্য আমরা একটা চেষ্টা চালাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় 6টা থেকে 10টা পর্যন্ত আমাদেরকে আশ্বাস দিয়েছেন, সেগুলো যদি আমরা ঢাকার সাথে রিলিজ করতে পারি, মুম্বাই, কলকাতা, দিল্লি সাথে, তাহলে আমাদের ব্যবসায়িক অবস্থানটা ভালো হবে। প্রথমে ভারতীয় সিনেমার বিপক্ষে থাকলেও বর্তমান সংকট দূর করতে এখন টলিউড বলিউড মুভি দেশের হলগুলোতে চালানোর পক্ষে প্রযোজক, শিল্পী কিংবা পরিচালকরা। অবশ্যই ভালো কিছু, কারণ সিনেমা হলে যে সব সময় হিন্দি ছবি চলবে এমন কিন্তু না। এর জন্য যেটা হবে, মাঝখান দিয়ে আমাদের দেশের সিনেমা হলগুলো এস্টাবলিশড হবে। হল মালিকরা বলবেন যে আমাদের হল চলছে না, হল বাঁচাতে হবে, সেটা একটা ব্যাপার। সরকার তো হলের প্রণোদনা দিচ্ছে, আসলে আমাদের কন্টেন্টও দরকার। ছবি কোন দেশের থেকে আসবে, ইন্ডিয়া থেকে আসবে না মরক্কো থেকে আসবে, ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে সিনেমা হলের ছবি আসতে হবে। তবে ডিসিপি ফরম্যাটে আসা বলিউড সিনেমা দেখাতে প্রয়োজন উন্নত মানের প্রক্ষেপণ সিস্টেম, সাউন্ড চ্যানেল। আর তাই অনুমতি মিললেও সারা দেশের হলগুলো কি পারবে বলিউড সিনেমা প্রদর্শন করতে? আমাদের সব হল তো বলিউডের ছবি বলেন বা হলিউডের ছবি বলেন, আমাদের সব সিনেমা হল তো রেডি না। ম্যাক্সিমাম পিপল যেখানে ছবি দেখে গ্রামগঞ্জের, সেখানে তো ওই ধরনের সুযোগ সুবিধা নাই। আমাদের ছবিগুলো চলতেছে ম্যাক্সিমামই পেন ড্রাইভে। এখন ওরকম কোনো ফরম্যাটে যদি তারা টেকনিক্যালি দিতে পারে দিবে, আদারওয়াইজ তো সংস্কার করতে হবে। বাংলা সিনেমার অস্তিত্ব টিকিয়ে রাখতে আমদানি সিনেমা কতটা কার্যকর ভূমিকা রাখবে তা সময় বলে দিবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল ব্রিটিশ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।